চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে C&F এজেন্টরা সকাল ৯টা থেকে ৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেন তারা। এর জেরে বন্ধ রয়েছে পণ্য শুল্কায়ন কার্যক্রম। দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। এদিকে চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানো দ্বিতীয় দিনেও বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। এর ফলে বন্দরে কোনো ধরনের ভারী যান প্রবেশ ও বের হচ্ছে না। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৪,০০০ ভারী পরিবহন প্রবেশ করে। তবে শনিবার থেকে আন্দোলনের জেরে আমদানি রপ্তানি পণ্য বহনে দেখা দিয়েছে অচলাবস্থা। গত ১৫ অক্টোবর থেকে বন্দরের ২৩টি সেবা খাতে ৪১% মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, C&F এজেন্টরা তো সকাল ৯টা থেকে অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে তারা কি বলছেন, আর যে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম, সেখানে কি বলা হয়েছে? যে আমরা এখন আছি চট্টগ্রাম কাস্টমস হাউসে, যেখানে C&F এজেন্টদের যে কর্মবিরতির আজকের কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা। তবে এখন পর্যন্ত C&F এজেন্টের কোনো নেতা এখানে আসেননি। যারা C&F এর সাথে সংযুক্ত কর্মচারীরা রয়েছেন তারা আসছেন, কিন্তু তারাও কর্মবিরতি বলছেন যে যেহেতু মালিক সমিতি থেকে একটি কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তারা যথারীতি হাউসে যাচ্ছেন, কিন্তু কোনো ধরনের কার্যক্রমে এখন পর্যন্ত অংশ নিচ্ছেন না। এবং মালিক সমিতিরা আসলে এখানে একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল যে পোর্ট ইউজার্স ফোরামের যে সভাটি হয়েছিল, প্রতিবাদ সভা, সেই সভায় আসলে তারা বলছেন যে অযৌক্তিকভাবে বন্দর কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা এই মাশুলটি বাড়িয়েছে, এবং শুধুমাত্র সিএনএফদের সাথে নয়, প্রায় 23টি সেবা খাতেই বাড়িয়েছে। ফলে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা আসলে এই অযৌক্তিক যে মাশুল বৃদ্ধি সেটির প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা বলছেন যে বিভিন্ন দফতরে তারা চিঠি দিয়েছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছেও তারা একটি স্মারকলিপি পাঠিয়েছেন, এবং সেই স্মারকলিপির প্রেক্ষিতেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আজকেও তারা বলছেন একটি স্মারকলিপি পাঠাবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বর্ধিত যে মাশুলটি করা হয়েছে সেটি আসলে স্থগিত করার ব্যাপারে তারা সরকারের হস্তক্ষেপ চান। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে তারা 40 বছর ধরে কোনো ধরনের মাশুল বাড়াননি, এবং এর আগে সর্বশেষ যে মাশুলগুলো বাড়ানো হয়েছে সেটি খুবই অল্প পরিমাণ। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন যখন বাড়ানো হয়েছিল এর আগে 40 বছর আগে, তখন ডলারের যে বিনিময় হার ছিল সেটি কম ছিল, কিন্তু এখন ডলারের যে বিনিময় হার সেটি 125 টাকারও বেশি। ফলে বন্দর কোনোভাবে আসলে ক্ষতিগ্রস্ত নয়, এবং বন্দরে আমরা প্রতি বছর যে বন্দরের আর্থিক হিসাব দেখি সেখানে বন্দর সবসময় রাজস্ব বেশি থাকে। ফলে বন্দর যদি একটি ব্যবসায়ীরা যেটি বলছেন, বন্দর ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে ন্যূনতম 41% না করে 10% হারে প্রতি 2-3 বছর পর পর বাড়ানো হয়, সেটির ক্ষেত্রে সবার জন্য সহনীয় হবে। অন্যথায় এই যে মাশুল বৃদ্ধি করা হয়েছে এটি দিন শেষে ভোক্তার ঘাড়েই পড়বে বলে তারা ধারণা করছেন। এবং এর সাথে যেহেতু একই ধরনের মাশুল অন্যান্য খাত বাড়িয়েছে, এই গতকালও দেখেছি আমরা বিভিন্ন পণ্য পরিবহনের সাথে যারা যুক্ত, বিশেষ করে বন্দরের কাভার্ড ভ্যান, ট্রাক এবং প্রাইম মুভার যে যানবাহনগুলো রয়েছে বাড়ি, যেগুলোর মাধ্যমে বন্দরের পণ্য আমদানি রপ্তানি যে পণ্য সেটি আসলে পরিবহন করা হয়, সেই গাড়ির মালিক এবং শ্রমিকরাও তারাও তাদের কর্মবিরতি পালন করছেন, এবং তারা গতকাল সর্বাত্মকভাবে এটি পালন করছে এবং আজও এটি রয়েছে। এবং তারা বলছেন যে কোনো ধরনের গাড়ি বন্দরে প্রবেশ করবে না। এবং গতকাল আমরা যে বন্দরের কাছ থেকে যে হিসাবটি পেয়েছি, যেখানে প্রতিদিন 3 থেকে 4,000 গাড়ি প্রবেশ করে, গতকাল মাত্র 200-র মতো গাড়ি বন্দরে প্রবেশ করছে। ফলে কার্যত এই কর্মসূচি ঘিরে বন্দর যে অচল অবস্থার দিকে যাচ্ছে সেটি খুবই স্পষ্ট, এবং যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে যদি এটি সমাধান না করা হয় সর্বাত্মকভাবে আন্দোলনে যাবেন ব্যবসায়ী সহ সকল মহল। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কারো দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরেই এগোচ্ছে প্রস্তুতি। এ সময় তিনি গুজব বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে। কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন জুলাই সনদ স্বাক্ষরের দিন শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 5টি মামলা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় 4টি ও ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় 1000 জনকে। মামলাগুলোর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, অপরগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছে। একটি মামলার বাদী ট্রাফিক পুলিশ, বাকি 4টি মামলার বাদী থানা পুলিশ। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ আনুষ্ঠানিক স্বীকৃতিসহ 3 দফা দাবি নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের স্থান ত্যাগের অনুরোধ জানায়, কিন্তু অনুরোধ অমান্য করায় তর্ক বিতর্কের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেয়া হলে রাজপথের কর্মসূচি দেয়া হবে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু দল ফ্যাসিস্টদের রক্ষায় আপোষ করেছে। আইন ভিত্তির নিশ্চয়তা না পাওয়ায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়ায় এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় স্বাক্ষর করেননি তারা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি। যদিও শুরুতে রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না। জুলাই সনদ স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনি ভিত্তি নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে সমাধান চান তারা। নাহিদ বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো প্রতারণা করেছে, কিন্তু এবার সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না এনসিপি। এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে। বর্তমান কমিশনের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং গায়ের জোরে অন্যের প্রেসক্রিপশনে চলছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ অনুষ্ঠানে পুলিশ ও জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা অপ্রত্যাশিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর না করায় বড় কোনো সমস্যা দেখছেন না তিনি। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে গ্রিন রোডে পানি উন্নয়ন বোর্ডে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ ও জুলাই যোদ্ধাদের সংঘর্ষ অপ্রত্যাশিত। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, রেসপন্সিবল ভূমিকা পালন করা উচিত। কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী চাপ সামলাতে আজ থেকে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে। সকাল 7টার পরিবর্তে 6:30টায় ট্রেন ছাড়ে উত্তরা উত্তর স্টেশন থেকে, আর মতিঝিল থেকে চলাচল শেষ হবে রাত 10:10 নতুন সূচিতে শুক্রবার বেলা 3টার পরিবর্তে 2:30টায় চালু হবে মেট্রো রেল। দীর্ঘদিন পর মেট্রো রেলের সময় বাড়ানোতে খুশি নগরবাসী। রোববার সকাল 6:30 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে ট্রেন, যা এতদিন ছাড়ত সকাল 7:10। বর্ধিত সময়ে মেট্রো রেল চলাচল করায় খুশি যাত্রীরা। সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। নতুন সূচিতে সেবার মান আরও বাড়বে আশা যাত্রীদের। আমি যাব লৌহজং, তো পরে গেলে আসলে আমার অফিসটা ধরতে সময় লস হইতো, তো এখন ভালো হয়েছে ভাই। কুমিল্লা যাব, গিয়ে অফিস ধরবো। হ্যাঁ, এর আগে ছিল 7:10 রওনা দিলে আমার জন্য একটু দেরি হয়ে যেত। আধা ঘন্টা আগে আসার কারণে আমি এখন টাইমলি যেতে পারবো। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। সময় বাড়ানোর পাশাপাশি মেট্রো রেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। তারা বলছেন, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। সকালবেলা যাই, দেখা যাচ্ছে যে এদিকে রিক্সা পাওয়া যায় না, এদিকে অনেক সমস্যা হয়, বাস টাস থাকে না। সেক্ষেত্রে মেট্রোটা সকাল সকাল অন করে আমাদের ভালো হয়েছে। খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ হয়েছে যে আসলে যারা অফিস যায় তাদের কথা ভেবে যে টাইমটা আগানো হয়েছে আর কি। এদিকে মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএল এর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে এমভি জায়ান নামের একটি লাইটার জাহাজ অন্য জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। সি বিচ এলাকায় একটি চরে ডুবে আছে জাহাজটি। লাইটারের শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, দুটি জাহাজের সংঘর্ষে এর তলা ফুটো হয়ে গেছে বলে জানিয়েছেন নাবিকরা। শনিবার সকালে বুঝতে পেরে লাইটারের জাহাজটিকে নিরাপদে উপকূলীয় এলাকায় নিয়ে আসার চেষ্টা করে তারা। এ সময় পতেঙ্গা সি বিচ এলাকায় জাহাজটি চরে আটকে যায়। বর্তমানে এটি অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। নাবিকেরা জাহাজে অবস্থান করছেন। লাইটারের জাহাজটিতে সিরামিকের কাঁচামাল চট্টগ্রাম বন্দরের বহির নোঙর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। জামালপুরের রোপা আমন ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের, তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে রোপা আমন ধান, তবে খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। মাজরা পোকা, গান্ধী পোকা, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। সবুজ পাতা হয়েছে ফ্যাকাশে বর্ণের। চাহিদা বেশি থাকায় বাজারেও বৃদ্ধি পেয়েছে কীটনাশকের দাম। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বেতন কোনো সহযোগিতা পায়নি, খোঁজ খবর নেয় নাই। পোকা ধরছে মনে হয় কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা বীজ দিছি, মনে হয় এবার বিষের দামও বেশি। আর নাকি 2-3 সিরিয়াল বীজ দিছি, তা পোকা মানে না। দানাবাদ করছি, এখন তো এই মারদা পোকা আর আপনার কারেন্ট পোকায় খেয়াল আছে। অভিযোগ অস্বীকার করে পোকার হাত থেকে বাঁচতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমি বলবো যে অবশ্যই তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার গাছে অ্যাকচুয়ালি কোন পোকাটা ধরেছে। আমার যে ধরনের পোকা ধরেছে আমাকে সেই কীটনাশকটাই ব্যবহার করতে হবে। সেই পোকাকে দমন করার জন্য যেটা উপযোগী সেই অনুমোদিত কীটনাশকটাই ব্যবহার করতে হবে। চলতি বছর 1,19,650 হেক্টর জমিতে আবাদ করা হয় রোপা আমন ধান।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে পানি পরীক্ষাগারের উদ্বোধন হয়েছে ৩ বছর আগে, অথচ জনবল সংকটের কারণে এটি আজও চালু করা যায়নি। অবহেলা অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে পরীক্ষাগারের অবকাঠামো ও যন্ত্রপাতি। পানির গুণমান নির্ধারণ, বিশুদ্ধতা যাচাই এবং স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিতে পরীক্ষাগারটি হলেও তা কাজে আসছে না, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। শেরপুর শহরের চকপাঠক পূর্বশেরি এলাকায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগার। ২০২২ সালে উদ্বোধন হলেও এখনও চালু হয়নি এটি। জনস্বাস্থ্য রক্ষা এবং পানির গুণগত মান নির্ধারণে ৫২ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় পানি পরীক্ষাগারটি, কিন্তু জনবল নিয়োগ না দেয়ায় অযত্ন অবহেলায় পড়ে আছে এটি। চালু হইতো তাহলে তো আমরা বিশুদ্ধ পানিটা এখানেই পাইতাম, কিন্তু এর পরীক্ষা করবার জন্য যাইতে হবে আমাদের ময়মনসিংহ। আমরা কি এখন এই পানি নিয়ে আমরা ময়মনসিংহ যাব? সরকার তো অনেক লোকই নিয়োগ দেয়, এই ১২ জন লোক নিয়োগ দেয় না কেন? ওনারা বলে যে আমরা এটা আসলে বলতে পারি না। জেলার নলকূপ, সাবমার্সিবল পাম্পে আর্সেনিক কিংবা আয়রন সহ পানির ক্ষতিকর উপাদান পরীক্ষা করতে না পারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। পানি যদি পরীক্ষা করে আমাদের উপজেলার জন্য, আমাদের এলাকার জন্য খুব কাম্য এবং প্রয়োজন। এমন পানি আছে তার কালো জায়গা, চুলগুলো অনেক হইলে হয়, জ্বর হয়, পাতলা পায়খানা, পানির পরীক্ষা করলে পুতলে সবচেয়ে বেশি ভালো। জনবল পেলেই পরীক্ষাগারটি চালু করার আশ্বাস জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ওয়াটার টেস্টের জন্য আয়রন টেস্ট, আর্সেনিক টেস্ট, এইগুলোর যে ইকুইপমেন্ট বা কেমিক্যাল দরকার সেই সাফিসিয়েন্ট পর্যন্ত আছে আর কি আমাদের জেলায়। চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি নিশ্চিতে দ্রুত পানি পরীক্ষাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নগরপত্তনের ১৫০ বছরেও বগুড়ায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। দেশের বৃহত্তম এই পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে ৪ বার, জনসংখ্যাও বেড়েছে কয়েক গুণ। নগরবাসীর অভিযোগ, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ সঠিক উদ্যোগ না নেয় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না। ১৮৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠার সময় বগুড়া পৌরসভার আয়তন ছিল ১.২ বর্গ কিলোমিটার। পৌর এলাকায় বাস করতেন প্রায় ৫,০০০ মানুষ। ৪ দফায় বেড়ে পৌরসভার বর্তমান আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এ পৌরসভা এলাকায় এখন বাস ১০ লাখ মানুষের। প্রতিদিন গড়ে ২৫০ মেট্রিক টন বর্জ্য জমলেও নেই কোনো ডাস্টবিন। পৌর এলাকায় জায়গার অভাবে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী স্থাপনা করা যায়নি দাবি কর্তৃপক্ষের। টিএমএস এর সাথে চুক্তি হওয়ার কারণে তাদের সাথে আমাদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা ফেলছি। তো বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম সেটার জন্য আমরা হয়তো কোনো প্রকল্প বা নিজেদের অর্থায়নে আমরা আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেখানে আমরা যাব। এজন্য আসলে আমাদের এখন বর্তমানে প্রয়োজন হলো একটা জায়গা। এদিকে বর্জ্য ফেলা ও সংগ্রহের নির্ধারিত স্থান না থাকায় পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। যেরকম আমি যেখানে কথা বলতেছি এই রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে, বনানী টু সাতমাথার রাস্তার পাশে এই অবস্থা। ময়লায় অতিষ্ঠ আমরা বগুড়াবাসী। স্কিন ডিজিজে আমরা ভুগতেছি এবং প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। এখন তো আপনারা যে পরিস্থিতিতে দেখতেছেন এটা তো মোটামুটি এখন একটু ক্লিন আছে। সকালবেলায় পুরো রোডটা ব্লক হয়ে থাকে। ওই চান্দু স্টেডিয়াম, তারপরে মাঝে মাঝে খেলাধুলা হয়, সেখানকার মানুষটা চাপে রোডের উপর অনেক বেশি, তারা অনেক কষ্ট করে এদিক দিয়ে চলাফেরা করে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শুধুমাত্র মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছে পৌরসভা, তবে তা মোট বর্জ্যের ১%-এরও কম। বগুড়ার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগ চান শহরবাসী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নাটোরের ১৫টি গ্রামে চাষ হচ্ছে ৬ শতাধিক ঔষধি গাছের। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। প্রায় ৯,০০০ পরিবার ভেষজ চাষের সাথে জড়িত। প্রতি মাসে ১.৫ থেকে ২ কোটি টাকার পণ্য যাচ্ছে দেশে বিদেশে। সুনাম বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি চাষিদের। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। আফাজউদ্দিন নামের এক কবিরাজ গ্রামে ৭ ধরনের ভেষজ উদ্ভিদ দিয়ে শুরু করেন চাষাবাদ। পরে গ্রামের অন্য কৃষকরাও ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসেন। বর্তমানে প্রায় ৯,০০০ পরিবার এর সঙ্গে জড়িত। গ্রামের রাস্তার দুপাশে হরেক রকম ভেষজ গাছ।
যার মধ্যে আছে বাসক, তুলসী, ঘৃতকাঞ্চন, নিম, অর্জুন, অশ্বগন্ধা, হরিতকি, বহেরা সহ প্রায় 631 প্রকারের গাছ। 7টা গাছ নিয়ে শুরু করছি, আর এখন আইসা আমাদের 631টা গাছ আছে। আমি সহ 7000-এর মতো দেখা গেছে শ্রমিক আমরা কাজ করি। এই কাজ করে আমাদের সংসার ভালোভাবে চলে। ভেষজ উদ্ভিদ চাষ করে স্বাবলম্বী অনেক কৃষক, সেই সাথে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে কিছু অসাধু ব্যবসায়ের কারণে লোকসানের মুখে চাষিরা। 250-300 লোক মনে করেন যে আমরা এই গ্রাম থেকে ওষুধি গ্রাম থেকে কিনে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। কৃষকদের কাছ থেকেও যারা উৎপাদন করে এই মালগুলোও আমরা সংগ্রহ করে রাখি এবং প্রসেস করে গোটা বছর পর্যায়ক্রমে আমরা এটা বিক্রি করে থাকি। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের ব্যবসাটা এই ওষুধি জগৎটা নষ্ট হয়ে যাইতেছে। এখানকার পণ্য কসমেটিক্স সহ নানা ধরনের ভেষজ ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিমুল মূল, মিস্ত্রি দানা, এই যে ঔষধি গাছগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওই এলাকায় উৎপাদন হয় এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এগুলো বিভিন্ন কসমেটিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ভেষজ পণ্য দেশের বিভিন্ন জায়গা সহ যাচ্ছে বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়া বাড়িতে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো 3 দিনের সাধু সঙ্গ। তাই সঙ্গ ছেড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। সাধু সঙ্গ শেষ হলেও লালন মেলা চলবে আরও 2 দিন। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মৃত্যুর 135 বছর ধরে এভাবেই বাউল সাধকরা জড়ো হন বাউল তীর্থে। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণবের আগমনে মুখরিত হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউড়িয়া লালন আখড়া বাড়ি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার একতারা, দোতারা, ঢোল, খোল আর বাঁশির তালে মাতোয়ারা হয়ে ওঠেন বাউলরা। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে আখড়া বাড়ি ছাড়তে শুরু করেন সাধু বাউলরা। তবে বিদায় বেলায় প্রতিশ্রুতি, আগামী বছরে আবারও ফিরবেন সাঁইজির আশ্রমে। বাউল সাধুরা বলেন, লালন সাঁইজির ধামে এসে শুধু মানব ধর্মের দীক্ষা নিলেই হবে না, তা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। যে জোয়ার, তা দেখেই বোঝা যায় যে আসলে লালন দর্শন কতটা ধারণ করে মানুষের মনে। মানুষের ভিতরে যে ঈশ্বর বা আল্লাহ আছে সেটা আমরা খুঁজে পাই, এখানে আসার পর সেটা বুঝতে পারি, সেটা জানতে পারি। উদ্দেশ্য বা একটা পূর্ণাঙ্গ একটা কিছু ধরে নিয়ে আসছে, আর এখন যাওয়ার পথে মনে হচ্ছে কি যেন ফিরে যাচ্ছে। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।